আমার বলা উচিত না। এখন কথা হচ্ছে বিরঞ্জিত বাবুকে একটু বলবো আপনি কোন ডেটে যদি বলেন সো দ্যাট মানে আপনাকে আমি লিংক করতে পারি। কপিটা পাঠিয়ে না আপনি বলুন না, আপনি বলুন না কোন ডেটে করেছে, তাহলে আপনি বলতে। এটা স্যার হয়েছে 20/5/2025 এখানে বাড়ি আছে 25 আমি আপনাকে বলছি এখানে আসলে আমাদের এই সাবজুডিস কিন্তু এখানে আলোচনাই আমরা করতে পারি না। কি বলছেন এখানে আছে লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026। এখনো কিন্তু এটা সাবজুডিস, আমরা আলোচনা এখানে করতে পারি না, বুঝতে পেরেছেন? 2 নম্বর হচ্ছে যেহেতু এই বিষয়টা এসছে, আমি যদি সাবজুডিস হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এটা এখনো, তাহলে কোনো রায় হয়নি, সেরকম ভাবে কোনো অর্ডার হয়নি, দেন হোয়াই অর্ডার ইট ইজ রিটেন অর্ডার। না তাহলে দেন হোয়াই ক্যাবিনেট টেকেন দ্য ডিসিশন? না অর্ডার কিন্তু আমি বলছি, আমি যেহেতু ওই বিষয়টা সাবজুডিস, তো অর্ডার দেওয়া আছে, তো এখানে অর্ডার করে দেওয়া আছে, লিস্ট এই মুখ আছে, এটা এখন কিন্তু সাবজুডিস। হ্যাঁ, গভর্নমেন্ট মাইনা নিছে দীক্ষা, গভর্নমেন্ট ওই ছেলেটারে সুযোগ করে দিছে দীক্ষা, কেসটার আর কোনো মেরিট রইল না, এই কারণে এটা ডিসপোজ অফ করে দিচ্ছে। ইট ইজ নট আ জাজমেন্ট। That is not a judgment. Prior to this judgment, prior to that, why are we? আমরা আগের থেকে আমরা সবকিছু করে নিলাম। আরে আমি সেটা বলছি না, ইউ আর নট হিয়ার। এটা একটা অর্ডার দেওয়া আছে। উনি রঞ্জিত বাবু যে বলছিলেন যে 2025 ডিসপোজ অফ হয়ে গেছে, এটা তো হয়নি, এটা লিস্ট হয়েছে, লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026। এটা একটা অর্ডার দিয়েছে চিফ জাস্টিসের আপনার ডিভিশন বেঞ্চে। তো এই যে অর্ডারটা সেপ্টেম্বর, এখনো তো এটা সাবজুডিস। তো এই কারণেই বলছি সাবজুডিসে এই যে আমরা যে আলোচনাটাতে এখানে আসবো, এটা কিন্তু একটা আমাদের জন্য আমি যতটুকু বুঝি। তাহলে ডিসিশনটা নিল সাবজুডিস, এখনো হাইকোর্ট এমন কোন রায় দেয়নি যে না পিআরটিসি রাখা যায় না। তাইলে এই প্রেক্ষিতে কেন ক্যাবিনেট ডিসিশন দিল? আগাম কেন আমরা সরে আসলাম, রিট্রিট করলাম কেন? আমি জানি না, আপনার সাথে আমার হয়তো কনফিউশন হচ্ছে। ক্যাবিনেট কি দিয়েছে? আরে এটা তো আগে, এটা তো এখনের ঘটনা, এটা তো আপনার হয়েছে, আমরা তো আগে ডিসিশন নিয়েছি এটা। শুনুন আমি আপনাকে বলছি, যেহেতু আলোচনা, তাই 2-1 কথা বলবো, বেশি তো বলা যাবে না। আমি যেটা বলছি যে এটা 2023 আমরা ডিসিশন নিয়েছি, এটা কিন্তু কেস হয়েছে পরে, কাজে এটা তো আমরা এর উপরে রায় করে তো আমরা কোনো ডিসিশন নেইনি, আমরা তো ডিসিশন আগে যে পিআরটিসি মাস্ট। কিন্তু পিআরটিসি চাকরির বেলায়, কিন্তু পিআরটিসি আমরা অ্যাবলিশ করছি না। এখন দেখুন কথাটা হচ্ছে এই কারণে এখানে বলাও যাবে না, আবার যেহেতু কথাটা উঠছে আমাদের, তারপরেও আমরা ভেবেছি, যেহেতু মাননীয় বিধায়ক বলেছেন যে বাসস্থান আর জন্মস্থান এই বিষয়টা উনি এনেছেন, এই কারণেই টেকফুললি আমরা বিভিন্ন যেসব জায়গায় আছে, কিছু যেসব স্টেট আছে তাদের এক্সট্রাঅর্ডিনারি, সেটা আপনার পার্লামেন্টে অ্যাক্ট আছে, তাদের পাওয়ার আছে, সেখানে ওই যে ওরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। আমাদের ত্রিপুরাতে সেই সুযোগটা নেই। আপনি ঠিকই বলেছেন, এর জন্য আমাদের পার্লামেন্টে অ্যাক্ট করতে হবে। ত্রিপুরাকে কেন আমরা ইনক্লুড করবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তরফ থেকে এরকম মনে হচ্ছে পিআরটিসিতে বাতিল করে দিয়েছে। আমরা বাতিল করিনি, এই কারণেই পিআরটিসির পরিবর্তে আমরা এরকম স্কুলিং, আমি বলছি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কত জায়গার মধ্যে স্কুলিং এর ভাবে এইভাবেই করেছে ওরা। ফর এক্সাম্পল, আপনার এখানে কিছু স্টেট আছে, সেই স্টেটের মধ্যে এরা কি করেছে যে এরকম স্কুলিং এর বিষয়টা এনেছে। স্কুলিং এর বিষয়টা আনাতে তাতে করে ওইটাকে হিট করছে না, 16 যেটা আছে আর্টিকেল 16 সেটাকে হিট করছে না। ওনারাও কিন্তু এরকম করছে, তেলেঙ্গানা এখানে এরকম করছে, কয়েকটা জায়গা আমার কাছে আছে এখানে। তো সেইভাবেই কিন্তু আজকে আমরা এই বিষয়টাই এখানে আলোচনা, যে এমন মনে হচ্ছে এই সরকার আমরা এটাকে বাদ দিচ্ছি। আজকে বিদ্যালয়ের বিষয়ে হোক বা বিভিন্ন শিক্ষাগত সুযোগই হোক, আমরা সংরক্ষণই হোক, বিভিন্ন সরকারি প্রকল্পই হোক বা
পিআরটিসির প্রাসঙ্গিকতা কিন্তু এটা থাকবে, কিন্তু চাকরির বেলায় যেটা বলা হয়েছে যে কোনো অবস্থায় বাসস্থান যাতে এখানে হতে এটা হিট করে। তো সেই কারণেই আমরা যেটা ভাবলাম, আমরা যে এই যে আমাদের ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার জন্য কিন্তু আমরা চিন্তা করছি, অ্যাটলিস্ট যখনই অ্যাডভার্টাইজমেন্টটা হবে এমন লোক পট করে বলবে না যে আমি 5 বছর তো আমি ছিলাম। সাধারণ মানুষ কিন্তু ওই জায়গাটা আমি কিছুটা তো আমরা এখানে আটকাতে পারবো, যে অন্তত আমাদের ত্রিপুরার লোক চাকরিটা পাক। এখন কথা হচ্ছে সেটা নিয়ে আমরা দেখছি কিভাবে আর আইনগতভাবে সেটাকে আমরা শক্তভুক্ত করতে পারি, কিন্তু পিআরটিসি চাকরির বেলায় আমরা কিন্তু সেটাকে বাকি মানে পিআরটিসি থাকবে, চাকরির বেলায় সেটা এই যে হিট করছে এবং তার রেজাল্ট যখন বেরোবে তখনই আমরা বলতে পারবো। এর বেশি যেহেতু এটা সাব জুডিস, এর বেশি আমার পক্ষে বলা মুশকিল। মূল ইন্টেনশন সর্বসম্মত, apply all us, let us all apply your mind, take the advice of good judicial officers, আরো কোথাও যদি থাকে কি ইনসার্ট করলে we can bar others from taking part in this process, সেটাই হচ্ছে আমরা সরকারের আছে, সেটাই আমরা দাবি রাখলাম এবং এটা আমরা কাম্য করি। থ্যাংক ইউ। এখন যেটা বলছেন পিআরটিসি একদম উঠে দেওয়া হয়েছে, আমরা তো বলছি না, কিন্তু বলা হচ্ছে হলো এই ত্রিপুরার যে ক্লাস 1 থেকে 5-এ কোনো একটা সময় পড়ে গেছে তারা বাইরে থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট মিনস আপনি পিআরটিসি তুলে দেওয়া হয়েছে কথা বলছি না, কিন্তু এই যে কিছু লোকগুলো এই লোকফোর্সগুলো থেকে সুযোগ নেবে, যেটা মাননীয় মন্ত্রীর ভার্বাল স্টেটমেন্টে যখন প্রেস কনফারেন্সে এবং এটা প্রেস রিলিজে বেরিয়েছে, এটা হওয়া মানেটা কি? এটা হওয়া মানে হলো এটা ফ্লাডগেট তৈরি হলো, এটা বন্ধ করা, এটা বন্ধ করা, এটা বন্ধ হবে কিনা? এটা শর্ট ডিউরেশন, এটা রেফারেন্স কলিং এর মতো তর্কাতর্কি নয়। প্লিজ, আরে ভাই তাহলে তো কথা দাঁড়ান, আপনি তাহলে আপনার সিদ্ধান্ত নেন। কিছু ভালো কথা বলেছেন, প্রথম হলো যে স্যার মাননীয় অধ্যক্ষ বললে আমি মাননীয় মুখ্যমন্ত্রী পরে বলা উচিত না। না না, তবু এটা ডিসকাশন শেষ মুখ্যমন্ত্রী না, তবু আমি বলছি কথাটা, মাঝখানে আপনি ওটা এখানে এই যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে 2002 থেকে সবগুলি জিএপিএনটির গাইডলাইন রুলস আমার কাছে আছে। কোন 2002, 2007, 2015, 2016, 23 জুলাই 2016 রিভাইজড, কোনটার মধ্যে কিন্তু পিআরটিসি নেই, কোনটা বাধ্যতামূলক করেনি আগের সরকার, কোনটার মধ্যে নেই। প্লিজ, সব আছে, নিয়ে নেই পরেটা, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পিআরটিসি এই আইডিয়াটা হয়েছে পরে, কিন্তু কোনদিন? কালকের থেকে? প্রত্যেকটা কালকের থেকে হয়েছে? অতীতে আরে ভাই, প্লিজ, must be domicile or আচ্ছা, ঠিক permanent আছে। resident of Tripura। আমি তো রঞ্জিত বাবু, কাজে এটা না থাকলে হয় না, কাজে পিআরটিসি আপনারা লেখা না থাকতে পারে। অন্যরা কথা বলতে আপনারা দেবেন না, আপনাদের কথা শুনতে হয়। একটু রাখেন, একটু প্লিজ। ঠিক আছে, বলুন। এই যে এতগুলি রিক্রুটমেন্ট রুলস 2002 থেকে 16 পর্যন্ত আমাকে সবগুলি আছে, কোথাও কোনোদিন জীবনের পিআরটিসি বাধ্যতামূলক করেনি। এই সরকার 2023-এ 7 জুলাই বলল যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা পিআরটিসি would be required while applying for jobs by direct recruitment under the state government, corporation, boards, PSUs, etc. 100 মানে একটা ম্যান্ডেটরি করে দিল। ইট ইজ এ ক্রেডিট, এবং এটা কিন্তু জুলাই 2023। একটু একটু বলি দিই আমি, তখন যখন পিআরটিসি যখন ছিল না
তখন আমাদেরকে এসডিও, তখন ওখানকার এসডিএম, তখন এসডিএস থেকে আমাদেরকে না না citizenship দেওয়া ওটা না ওটা না কার্ড দেওয়া হয়। পিয়ার না না তারপরে বাধ্যতামূলক না ছিল, ওটা আমার জন্য বাধ্যতামূলক এই কথাই। ছিল। আর আঙ্কেল তোমার ব্যাপারে বলছে একটু শুনো, তাদের গাইডলাইন্সে ত্রিপুরারই শুধুমাত্র হতে হবে চাকরি, কোনো গাইডলাইন্সে নেই। তোমার কথা কারেক্ট, কিন্তু 2023 এসে বললো এই গভর্নমেন্ট যে পিআরটিসি ছাড়া আমি কাউকে দেব না। এবার প্রশ্ন হলো, এখন প্রশ্ন হলো কেন এসে বললো, কয়েকটা সাজেশন দিয়েছে এবং আপনার একটা জাজমেন্ট না অর্ডার এবং এটা দেখতে হবে এই অর্ডারের সাথে কোরিলেটেড কিনা, আমি জানি না, অর্ডার থেকে মাঝখানে বলা উচিত না। সুদীপ বাবু আর্টিকেল কয়েকটা কথা বলেছে, অপোজিশন লিডার বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন। একটা জিনিস পরিষ্কার, বাইরের কোনো লোক যাতে এখানে এসে চাকরি না পায় তার জন্য যা যা করার আপনাদের সাজেশন যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে, এবং কথাটা উঠলেই উনি আপনার আর কোনোদিন আমি তো অপোজিশন ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে আমরা কোনোদিন দাঁড়িয়েছি, আমি শুনি আরে এ হাউসে ভাই 35 বছর ধরে আছে, যেরকম ভাবে আপনার মুখ্যমন্ত্রী আচ্ছা আমাকে দামই দেন না, ছেড়ে দিন, আর উত্তর তো যাবে মিনিস্টারের উত্তর দেবে, আপনার কথা শুনতে আসেনি কেউ। আপনারা ইন্টারেস্ট অফ দি পাবলিক আপনারা বলছেন, এবার পাবলিক দেখবে আচ্ছা মন্ত্রী কি বলে, মন্ত্রীর কথা রাস্তা যাবে, আপনার কথা শুনলেন কি হবে, তাই যাদের যদি সত্যিকারই পাবলিক ইন্টারেস্ট হয় তাহলে আপনাদের কথা শুনেছে, আপনার আর্টিকেল 16(3) কথা বলেছেন, আপনার অর্ডিন্যান্সের কথা আছে একটা প্রভিশনে, আপনার 173 বলেছেন, সব শুনেছে, আমরাও ক্যাবিনেটে এসব আলাপ শুনেছি। যদিও আমরা দেখতে হবে আদৌ আমাদের প্রপারলি ব্রিফ করেছে কিনা, যদি প্রপারলি ব্রিফ না আমাদের মন্ত্রীরা কিচ্ছু বুঝে না এই জায়গা নেই, কিন্তু প্রপারলি আমরা ব্রিফ হয়েছে কিনা কোনো ডকুমেন্টসের ব্যাপারে দেখতে হবে। আর আপনারা যেটা বলেছেন সেটা পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বারবার বলতে চাইছেন, বারবার বাধা পাচ্ছে। সুতরাং আপনাদেরটা দেখে কোনো বাইরের লোক যাতে না ঢুকতে পারে এটা আমি বলে থাকি। অনেক কথা হয়েছে মিনিস্টার সাহেব বলুন। আমি একটা কথা বলবো, একটা ক্লিয়ার, আপনি মেডিকেলের কথাটা যে বলছেন, মেডিকেলে এটা কিন্তু এখন নিট পরীক্ষার মাধ্যমে এসটি, এসসি, ওবিসি বা জেনারেল এগুলো কিন্তু তারা নির্ধারণ করে, এখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি যেটা বলছেন যে মুখে বাইরের থেকে এসে মেডিকেল সিট নিয়ে নিয়েছে, এখানে কথা হচ্ছে কিন্তু আপনার মেইন যে টপিকসটা সেটা হচ্ছে চাকরির বিষয়, ঠিক না? 1, 2 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট যেখানে দরকার। আমি আবার বারবার বলছি, আমরা বোঝানোর চেষ্টা করছি এই হাউসের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এটাই বলবো যে আপনারা এটা বরং অ্যাপ্রিসিয়েট করুন যে আমরা চাইছি যে ত্রিপুরার মানুষ, কারণ আমাদের পক্ষে বাইরে গিয়ে চাকরি পাওয়া ভেরি মুশকিল, আমাদের এখানে চাকরি একমাত্র বলা যায় যে সোর্স, সেখানে আমরা এর কারণেই বলছি, কারণ আমরা ব্যাক লকে গিয়ে দেখেছি বাইরের থেকে ওই ভাষা ইত্যাদি দিয়েও, সেখানে আমি জুডিশিয়ালের কথা বাদই দিই, সব দেখা গেছে আছে। তখন আমরা ঠিক করলাম যে আমরা এইভাবে যদি চলি আগামী দিন তো আমাদের এখানে আমাদের লোক থাকবে না, তখনই আমরা, এবং সেখানে দেখুন তেলেঙ্গানাতে কি বলেছে, কোনো এটা তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 15ই আগস্ট 2025 কি বলছে, কোনো প্রার্থী যদি স্থানীয় প্রার্থী হিসাবে সংরক্ষণের সুবিধা দাবি করেন তাহলে তাকে 1ম শ্রেণী থেকে 7ম শ্রেণী পর্যন্ত কোথাও পড়াশোনা করছেন তার প্রমাণ হিসাবে স্টাডি সার্টিফিকেট জমা দিতে হবে। এটার থেকে ওই হিট যাতে না করে আর্টিকেল 16 কে, এর জন্যই আমরা কিন্তু ওই লাইনে গেছি। আমরা আবার যদি দেখা যায় হিট হচ্ছে আবার হবে, আমরা আবার অ্যামেন্ডমেন্ট করবো, আমরা কিন্তু সেগুলো করতে পারি আমরা। আরেকটা বিষয় আমি যেটা বলছি, সেখানে দেখুন আমরা অন্ধ্রপ্রদেশে সেখানেও কি বলছে যে কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত থাকলে একজন প্রার্থী সংশ্লিষ্ট লোকাল এরিয়ার স্থানীয় প্রার্থী হিসাবে বিবেচিত হতে পারেন। এর জন্য দেখা যায় সংশ্লিষ্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে প্রথমবার অংশগ্রহণের শিক্ষাবর্ষ পর্যন্ত আগের টানা
4টি শিক্ষাবর্ষে তিনি ওই লোকাল এরিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এক এক জায়গায় এক এক রকম। আমরা এগুলো নিয়ে আমরা ক্লাবিং করে আমরা বললাম আমরা মতো করি। তো আমাদের ইচ্ছাটা, সৎ ইচ্ছাটা আমাদের বুঝাতে হবে। তো আমার মোদ্দা কথা হচ্ছে যে এখানে একটা ভালো হয়েছে আলোচনা হওয়ার সুবাদে আমরা আগামী, কিন্তু আমাদের উদ্দেশ্যটা এখানে জানানো খুব প্রয়োজন। এরকম যেন না হয় যে আমরাই করলাম, এখন উইথড্র করে কেন না? আরে আমরা কি এমনিতে উইথড্র করলাম? যেহেতু একটা এখানে চ্যালেঞ্জ হয়েছে বিষয়টা, এবং আমরা প্রোটেকশনের বিষয় আছে। আপনারা এখানে এত খোলাখুলি বলা যাবে না, যেহেতু সাবজুডিস আছে, ফিউচার এবং পাস্ট। তো আন্ডারস্ট্যান্ড? তো এই কারণেই আমি এই কথাটা আনলাম। ধন্যবাদ স্যার। আমি মেডিকেলের ব্যাপারে যে সিটটার ব্যাপারে একটু বলি। মাননীয় স্পিকার স্যার, আরে এটা তো বলা হয়ে গেছে তো। না, আমি একটু বলছি এটা ব্যাপারটা এটার সঙ্গে যুক্ত না, তবে আমি রেফারেন্সটা তাই না, এটা আমি বলেছিলাম। এখন কথা হচ্ছে বাইরে যদি নিট পরীক্ষার মাধ্যমে হোক, যদি এইভাবে সবাই যদি নিয়ে যায়, তো ত্রিপুরার যে এসটি যারা জনজাতি অংশের লোকরা তারা কি হবে? ঠিক আছে, ঠিক আছে, পরবর্তীতে হবে। এখন সব ডিউরেশনের রুজুগুলি এগুলো সমাপ্ত হলো। তো বর্তমানে ত্রিপুরা বিধানসভা কার্যক্রম পরিচালনা ও নিয়মাবলী বিধির 361 নম্বর অনুচ্ছেদ অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী এই হাউজে রাজ্যের আরক্ষা দপ্তরের পুলিশ মহানির্দেশকের অপ্রত্যাশিত মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দেবেন বলে এক চিঠিমূলে আমাকে অবহিত করা হয়েছে। সবার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এখানে আমার বক্তব্য আমি এই হাউজের সামনে রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সবার মাধ্যমে ত্রিপুরা ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর অত্যন্ত দুঃখজনক ঘটনা সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। গত 20 জুলাই 2026 আগরতলা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তার অস্বাভাবিক মৃত্যুর খবর আমরা পাই। ওই দিন সকাল প্রায় 11:30 তাকে তার অফিস চেম্বারে ওয়াশরুমের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এখানে প্রকাশ থাকে যে গত 20 জুলাই 2026 ইংরেজি ডিজিপি অনুরাগ প্রায় 10:12 অফিসে পৌঁছান। সেলামি নিয়ে উনি ওনার অফিস চেম্বারে গিয়ে আর্দালিকে বলেন যে উনাকে বেলা 11টা পর্যন্ত যেন কেউ বিরক্ত না করে। আর্দালিকে না জানিয়ে কক্ষের ভিতরে ওয়াশরুমের সংলগ্ন ছোট চেঞ্জিং রুমের দরজা উনি ভিতর থেকে লক করে দেন। বেলা 11টা পর্যন্ত কয়েকজন অফিসার সদর দরজা পর্যন্ত ফিরে যান। বেলা 11টার ঠিক পরে ডিআইজিপি হেডকোয়ার্টার শ্রী প্রণব মজুমদার ডিজিপির চেম্বারে ঢুকে দেখেন যে ডিজিপি চেয়ারে নেই। উনি ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে আর্দালি এবং পার্সোনাল সেকশনে জানান। চেঞ্জিং রুমের দরজা ভিতর থেকে লক থাকায় বিপদের আশঙ্কার সাথে উনি পিএইচকিউ কার্পেন্টারকে ডাকা হয়। অন্যান্য অফিসাররা ততক্ষণে সেখানে জড়ো হয়ে যান। দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় যে ওয়াশরুমের দরজাও ভিতর থেকে বন্ধ। দুটো, একটা হচ্ছে চেঞ্জ রুম আর একটা হচ্ছে ওয়াশরুম। তৎক্ষণাৎ সেই দরজাও ভাঙা হয় এবং তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনুষঙ্গিক প্রসিডিউর ফলো করে সঙ্গে সঙ্গে তাকে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল আগরতলাতে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর প্রায় 12:48 চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ এবং পরিস্থিতি নির্ণয়ের জন্য সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। রাজ্যের একজন সর্বোচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকের এইভাবে চলে যাওয়া আমাদের সকলের কাছেই গভীর বেদনা। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার ও পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঘটনার পর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার্স ত্রিপুরা পুলিশের দেওয়া লিখিত তথ্যের ভিত্তিতে
20 জুলাই ওয়েস্ট আগরতলা পিএসএ একটি ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেস নথিভুক্ত করা হয়। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নির্দেশমূলে এসপি ওয়েস্ট তদন্তের দায়িত্ব তুলে নেয়। এই তদন্তে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং পশ্চিম জেলা পুলিশের অফিসারদের কোঅপ্ট করা হয়েছে। এই মামলার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদারকির দায়িত্বে আছেন আইজিপি ল অ্যান্ড অর্ডার। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছে। এখানে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ঘটনাস্থলে পরীক্ষা করে স্পট ভেরিফিকেশন রিপোর্ট জমা দিয়েছে। পাশাপাশি ইনকোয়েস্টও করা হয়েছে এবং লিগেচার ম্যাটেরিয়ালও সিজ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলে উল্লেখ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টক্সিওলজি ডিভিশনে পাঠানো হয়েছে। এছাড়া সমস্ত সম্ভাব্য তথ্য প্রমাণাদি ফরেনসিক পরীক্ষা এবং রিপোর্টের জন্য বাইরে পাঠানো হয়েছে। পাশাপাশি ব্যাংক ট্রানজ্যাকশন এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্সও পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পুলিশের একটি দল নিউ দিল্লিতেও গিয়েছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই সভার মাধ্যমে বলতে চাই যে এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। তাই কোনো অনুমান বা ধারণার ভিত্তিতে নয়, সমস্ত তথ্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, ইলেকট্রনিক এভিডেন্স এবং অন্যান্য নথিপত্র যথাযথভাবে পরীক্ষা করেই ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি নির্ণয় করা হবে। আমাদের সরকারের কাছে শান্তি শৃঙ্খলা এবং নাগরিকদের নিরাপত্তা সবার আগে গুরুত্বপূর্ণ। কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে সেই ব্যক্তি যে পদেই থাকুক না কেন, ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তদন্ত করা এবং এই ঘটনার তদন্তে কোনো দিক যাতে বাদ না যায় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সমস্ত বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ডকুমেন্টারি এভিডেন্স যথাযথভাবে পরীক্ষা করতে হবে। ঘটনার পেছনে কোনো অন্য কারণ বা পরিস্থিতি রয়েছে কিনা সেটিও তথ্য প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখতে হবে। আমাদের কাছে উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি ও শৃঙ্খলা, নাগরিকদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করেই আমরা রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। সরকার কোনো অপরাধ সহ্য করবে না এবং কোনো ঘটনার তদন্তে যদি অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ইউডি অর্থাৎ আনন্যাচারাল ডেথ কেসের তদন্ত চলছে, তাই তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন হবে না। আমি আবারও প্রয়াত ডিজিপি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় সমস্ত আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সভা আগামী 28 আগস্ট 2000 কোনো ডিসকাশন আমি করতেছিও না, আমি তো কোনো ডিসকাশন কোনো ডিসকাশন আমি করছিও না। স্টেটমেন্ট আমি জানি, আমি শুধু একটাই, এটার ইয়ে কি শেষ হয়ে গেছে? তদন্ত শেষ মাননীয় মুখ্যমন্ত্রী? সবই তদন্ত চলছে, তদন্ত সব শেষ হয়নি তো? নিশ্চয়ই তদন্ত শেষ হয়নি, তদন্ত তো চলছে। তদন্ত চলাকালীন পোস্টমর্টম রিপোর্ট, হ্যাঙ্গিং, সুসাইডিক্যাল এই শব্দগুলো ইউজ করতে পারে ইন দ্য স্টেটমেন্ট? I want to know from you, the Chief Minister, whether during course of investigation, এই সভা আগামী 28 আগস্ট postmortem, 20 তারিখ বেলা 11টা ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। আর আমার 361 রুলস অনুযায়ীতে এটা রিপোর্ট দেওয়ার পর এর উপরে কোনো আলোচনা হয় না, আপনারা ভালো জানেন। আপনারা হ্যাঁ শেষ করেছি। House adjourned. House শেষের পরে নাটক